গল্প শুরু হওয়ার সাথে সাথেই আমরা দেখতে পাই রত্না নামক একজন মেয়েকে, যে হলওয়ের মধ্যে দৌড়ে ভয় পেয়ে তার রুমে চলে আসে এবং দরজা বন্ধ করে দেয়। তার মুখের মেকআপও খারাপ হয়ে গিয়েছিল এবং হঠাৎ করে সে অদ্ভুত কাজ করতে শুরু করে। মনে হচ্ছিল কোনো অশরীরই তার সাথে ফিজিক্যাল হওয়ার চেষ্টা করছে। পরের দিন সকালে রত্না সম্পূর্ণভাবে স্বাভাবিক ছিল। সে একটি খাম এনে টেবিলে রাখে যেখানে তার ছেলে বসেছিল এবং তারপর তার ছেলেকে সে চলে যেতে বলে। খামটিতে ডিভোর্সের কাগজপত্র ছিল যা তার ছেলে ইতিমধ্যেই দেখে ফেলেছিল। এরপর তারা দুজনে রত্নার স্বামীকে নিতে যাচ্ছিল, যিনি একজন নেভি অফিসার ছিলেন এবং দীর্ঘ সময় পর তিনি ছুটিতে বাড়ি ফিরছিলেন। এখানে রত্না তার স্বামীর সহকর্মীদের সাথেও ভালো আচরণ করেনি। এরপর যখন ফারিস অর্থাৎ তার হাজব্যান্ড তাকে সিনেমার জন্য নিয়ে আসে, সে আরও খারাপ আচরণ করতে শুরু করে, যেন সে তার থেকে দূরে থাকতে চায়। সিনেমা শেষ হওয়ার আগেই তারা বাড়ি ফিরে আসে, কারণ রত্নার আর ভালো লাগছিল না, সেই বাড়ি যেতে চায়। রত্না সরাসরি ফ্ল্যাটে চলে যায়, যে সময় ফারিস তার প্রতিবেশীর সাথে দেখা করছিল, যিনি ফারিসকে কিছু বললেন তার স্ত্রী নিয়ে, যে তার স্ত্রী বহু রাত ধরে বাড়িতে আসে না। এবং এটি শুনে ফারিস খুব রেগে যায়। এতে রেগে গিয়ে ফারিস রত্নার উপরে চিৎকার করতে শুরু করে, কিন্তু রত্না কোনো প্রতিক্রিয়া দেখায় না এবং আবার বাড়ি থেকে বের হওয়ার কথা বলে, কারণ রত্নাকে বাইরে গিয়ে তার কাজ শেষ করতে হতো। কিন্তু তখন ফারিস নরম হয়ে যায় এবং তাকে ভালোবেসে কাছে আসে এবং তাকে অনুরোধ করে যে আজ না গিয়ে আগামীকাল যেতে। রত্না থামে, কিন্তু সে ফারিসের সাথে থাকতে চায় না। সে ফারিসকে ইগনোর করছিল। তাই ফারিসের মনে হতে শুরু করে যে রত্না নিশ্চয় অন্য কারোর সাথে সম্পর্কে জড়িত এবং এই ব্যাপারটি রত্নাকে অনেক ভেঙে দেয়। তার অনেক মন খারাপ হয়। সে ফারিসকে কোনো প্রতিক্রিয়া দেখায় না, কিন্তু সে তার মাথার টেবিলে জোরে জোরে আঘাত করতে থাকে। এমন সময় তার ছেলে এসে তাকে থামায়। এখন সকালে যখন ফারিস ঘুম থেকে ওঠে, তখন রান্নাঘর থেকে হুটহাট শব্দ শুনতে পায়। সে বাইরে গিয়ে দেখে যে তার ছেলে নিজেই রান্না করছে। সে তার ছেলের সাথে কথা বলে। তখন সে জানতে পারে তার ছেলে বুদিকে বহু মাস ধরে রত্না একদমই যত্ন নেয় না। বুদি নিজেই নিজের নাস্তা বানায়, সে নিজেই প্রস্তুত হয় স্কুল যাওয়ার জন্য, সে নিজেই গোসল করে এবং তারপরে স্কুলে যায়। এটি শুনে ফারিস দুঃখিত হলো আর সঙ্গে সে রেগেও যায়। এবং তখন সে বুঝতে পারে যে রত্না যা কিছুই করছিল সে তার ছেলেকে সব কিছুর মধ্যে ভুলে গিয়েছে। এখন সে ভাবছিল, তখনই হঠাৎ কেউ দরজায় কড়া নাড়ে এবং দেখা যায় যে রত্নার সহকারী সেখানে এসেছে। রত্না একজন স্ক্রিপ্ট রাইটার ছিলেন এবং তাকে শীঘ্রই নিজের শো তৈরি করতে হবে, যার জন্য সে অনেকদিন ধরে ব্যস্তও ছিল। এবং রত্নার জিদে তার সহকারী তার ছেলে বুদিকে স্কুলে ছাড়তে যায় এবং সে তাকে স্কুল থেকে নিয়েও আসে। এই মেয়েটিও ফারিসকে বলে যে রত্না গত 3 মাস ধরে একটি হোটেলে কাজ করছে, কারণ তার শান্তির প্রয়োজন ছিল। তাই ফারিস জবাব দেয় যে শান্তি তো তার বাড়িতেও ছিল, কারণ আমি তো বাড়িতে ছিলাম না, আর বাড়ি তো ফাঁকাই থাকে, শান্তির কি প্রবলেম। ফারিস এই মেয়েটিকে রত্নার হোটেলের সম্পর্কে জিজ্ঞাসা করে। তাই মেয়েটি বলে, আমি বেশি কিছু জানি না, আমাদের ডাইরেক্টর হোটেলটি তার জন্য বুক করেছেন। এসব শুনে ফারিসের মনে হতে শুরু করে যে হয়তো ডাইরেক্টরের সাথেই রত্নার সম্পর্ক। যাই হোক, এই মেয়েটি রত্নার ছেলেকে নিয়ে এখান থেকে বেরিয়ে যায় এবং এর মধ্যেই ফারিসের প্রতিবেশী তাদের বাড়িতে আসে। এবার সে একটি নতুন খবর নিয়ে এনেছিল। সে ফারিসকে বলে, আমার মনে হয় রত্নার ওপর কোনো শয়তানের প্রভাব আছে এবং আমি এটা কনফার্ম বলতে পারি, কারণ আমি তার পেছনে একটি ডিমনকে হাঁটতে দেখেছি। ফারিস এই সব কিছুতে বিশ্বাস করেনি। তখন টনি জবাব দেয়, দেখো, আমি গবেষণা করেছি, তুমিও এই বইটি রাখো, তুমি এটি পড়ো। যদি তোমার বাড়িতে এতে লেখা লক্ষণগুলো দেখা দেয়, তাহলে বুঝবে যে রত্নার কোনো সমস্যা আছে, মানে সে পজেসড আছে, এবং তারপর তুমি ভূত তাড়ানোর মাধ্যমে তাকে বাঁচাতে পারবে, মানে এক্সোরসিজম করে। এই বইটিতে কিছু লেখা ছিল যে যদি পরিবারের কোনো সদস্যের সাথে ডিমন থাকে, তাহলে পরিবারের বাকি সদস্যরা বাড়ির আনাচে কানাচে রক্তের দাগ দেখতে পাবে। এই সব কিছুর মধ্যেই আমরা দেখতে পাই যে রত্নার কোলবালিশটি একটি অদ্ভুত দানবে পরিণত হয়েছে, যা এই দুজন লক্ষ্য করেনি। এখন ফারিস সব কিছু উপেক্ষা করে রত্নার ডিরেক্টরের কাছে যায়, কারণ সে মনে করেছিল যে রত্নার ডিরেক্টর এতে জড়িত ছিল, তার সাথেই রত্নার অ্যাফেয়ার ছিল। সে এখানে তাকে অকারণে মারতে যাচ্ছিল, কিন্তু তখন সে পাবলিক প্লেসে ছিল বলে মারেনি এবং সে জিজ্ঞাসা করে যে রত্না কোথায়। ডিরেক্টর তাকে রত্নার ঠিকানা বলেনি, বরং সে বলে তাকে বিরক্ত করো না, সে একটি খুব বড় প্রজেক্টে কাজ করছে
এই সব কিছু শুনে ফারিস আরও রেগে যায়, কিন্তু সে কী বা করতো। তাই সব কিছু জানতে চাওয়ার কারণে সে একটি প্রাইভেট ডিটেকটিভ নিয়োগ করে, যে সবসময় ডিরেক্টর এবং তার স্ত্রীর ওপর নজর রাখবে। এই সব কিছু করার পর সে বাড়ি ফিরে আসে। এবার তার ছেলেও স্কুল থেকে ফিরে এসেছিল। রত্নার অ্যাসিস্ট্যান্ট তাকে স্কুল থেকে ফিরিয়ে এনেছিল। দুঃখিত ফারিস তার দুঃখের কাহিনী তার সাথে ভাগ করতে শুরু করলো। কথা বলার সময় যখন সেই মেয়েটি ফারিসের কাছে আসতে যাচ্ছিল এবং তারা ইন্টিমেট হতে যাচ্ছিল, তখন ফারিসের ছেলে হঠাৎ করে চলে আসে। সে তার বাবাকে বলে তাকে স্নান করিয়ে দেওয়ার জন্যে। যখন ফারিস তার ছেলেকে স্নান করাচ্ছিল, তখন সে বলে যে মা অনেক দিন ধরে অদ্ভুত আচরণ করছে। সে তার রুমে গিয়ে নিজের সাথে কথা বলে, আর কখনো কখনো তার শরীর বেঁকেও যায়। এই কথোপকথনের সময় ফারিসের ছেলে ছাদে রক্তের ছাপ দেখতে শুরু করে, ফলে সে ভয়ে পানির ভেতরে চলে যায়। এদিকে আমরা দেখতে পাই যে রত্নাও বাড়ি ফিরে এসেছে। ফারিস রাগান্বিত হয়ে রত্নার কাছে গিয়ে জিজ্ঞাসা করে, বলো তুমি কতজন মানুষের সাথে জড়িত, কতজন মানুষের সাথে তোমার অ্যাফেয়ার চলছে। এই কথাটা রত্নার জন্য এতটা বেদনাদায়ক ছিল যে রত্না খুব রেগে যায়, এবং যখন রত্না রেগে যায় আমরা দেখি যে তার বাড়ির লাইট ফ্লিকার করতে শুরু করে, এবং সেই সময় রত্নার মুখও অদ্ভুত হয়ে যাচ্ছিল। লাইট অফ হয়ে যায়। তখন ফারিস ভেবেছিল যে রত্না পালিয়ে গেছে, কিন্তু যখন আলো ফিরে আসে সে দেখে যে রত্না খুব নিচু হয়ে বসে আছে। সে শুধু মেঝেতে শুয়ে নেই, তার অবস্থাও খুব অদ্ভুত ছিল। তার মেকআপও নষ্ট হয়ে গিয়েছিল এবং সে অদ্ভুতভাবে চলাফেরা করছিল। মনে হচ্ছিল এই সময়ে তার সাথে কোনো অদৃশ্য জিনিস আছে। ফারিস রত্নাকে তুলে ঘরে নিয়ে যায়। তার অবস্থা খুব খারাপ ছিল। ফারিস বুঝতে পারছিল না যে কি হচ্ছিল। ফারিস ভাবছিল, এমন সময় হঠাৎ তার চোখ আয়নায় পড়ে, যেখানে সে রত্নার কোল বালিশটিকে একটি মৃতদেহর আকারে দেখতে পায়। অর্ধেক রাত কেটে যায় এবং রাতের মাঝামাঝি সময়ে রত্না আবার সেই অদ্ভুত আচরণ করতে শুরু করে, এবং সে তার কোল বালিশটিকে তার উপরে রেখেছিল। এটা দেখে ফারিসের অকওয়ার্ড ফিল হয় এবং ফারিস কোল বালিশটি তার কাছ থেকে নিয়ে ফেলে দেয়, যার পরে রত্না আবার নর্মাল অবস্থায় ফিরে আসে। এদিকে আমরা দেখি যে কেউ ফারিসকে ফোন করে। এটি ছিল সেই গুপ্তচরের ফোন, যে ফারিসকে বলেছিল যে পরিচালক তোমার স্ত্রীর সাথে জড়িত নয়, তার সাথে তার কোনো অ্যাফেয়ার নেই, কারণ সে সব তদন্ত করেছিল। ফোন করার পর ফারিস সেই ঘরে আসে। ফারিস যেই ঘরে আসে তখন রত্না আবার আসে। তার অবস্থা খুব খারাপ ছিল। তার চুলগুলো এলোমেলো হয়ে তোর মুখের ওপর পড়েছিল এবং সে অদ্ভুত জিনিস করছিল। লাইট আবার ফ্লিকার করতে শুরু করে। যখন লাইট বন্ধ হয়ে আবার জ্বলে, তখন রত্না বাড়ি থেকে অদৃশ্য হয়ে যায়। ফারিস এই সময় কিছু অদ্ভুত জিনিস খুঁজে পায়নি, কারণ সে এখনও পরিচালককেই সন্দেহ করছিল। সে আবার গুপ্তচরকে ফোন করে এবং পরিচালকের হোটেলের ঠিকানা জিজ্ঞাসা করে। সে তার হোটেলে যায়। যখন সে লিফটে ছিল, তখন সেখানে একজন বৃদ্ধ মহিলার সাথে তার দেখা হয়, যে তাকে বলে যে সে আসছে। এটা বলার পর সে অদৃশ্য হয়ে যায়। কিন্তু ফারিস এতটাই মেন্টালি ডিস্টার্ব ছিল যে সে এটাকেও তোয়াক্কা করলো না। সে সোজা ডাইরেক্টরের রুমে ঢুকে পড়ে এবং সে পরিচালকের দিকে বন্দুক তাক করে দেয়। কিন্তু তখন সে জানতে পারে যে এই রুমে কেউ নেই, কারণ রুম চেক করার পর সে কাউকে এখানে পায়নি। যখন সে বাড়ি ফিরে আসে, তখন সে দেখে যে তার ছেলে খুব ভয় পেয়েছে, কারণ সে ছাদে রক্তের দাগ দেখতে পাচ্ছে। এর জন্য সে ওয়াশরুমেও যায়নি, কারণ রত্না সেখানে ছিল। আর এখন তাদের ছেলে রত্নাকে খুব ভয় পেত। সে তার মাকে ভয় পেত। কিন্তু বাড়ি থেকে বেরোনোর আগে ফারিস নিজেই ওয়াশরুমে গিয়ে চেক করেছিল। রত্না তখন সেখানে ছিল না, কিন্তু এখন রত্না কিভাবে সেখানে এলো সে কিছুই বুঝতে পারল না। যখন সে ওয়াশরুমে যায়, সে দেখে যে রত্না খুব খারাপ অবস্থায় আছে। তার শরীরে একটি ক্ষত ছিল আর তার পা থেকে রক্ত বের হচ্ছিল। আমরা দেখতে পাই যে কোলবালিশটি তার ওপরে ছিল। এটা দেখে যে কেউ ভয় পেয়ে যাবে। ফারিস তার ছেলেকে তার রুমে চলে যেতে বলে এবং তারপর সে রত্নাকে তুলে নিয়ে তার বিছানায় শুইয়ে দেয়। এটা করার পর সে তার ছেলের কাছে আসে। সে তার ছেলের সাথে কথা বলতে শুরু করে এবং তাকে কমফর্ট করার চেষ্টা করে, আর কথা বলতে বলতে তারা দুজনেই এখানে ঘুমিয়ে পড়ে। ফারিসের ঘুমানোর পর রত্না আবার রাতের মধ্যে জেগে ওঠে। এখন তাকে নর্মাল দেখাচ্ছিল। সে প্রস্তুত হয়। সে একটা বোল্ড মেকআপ করে আর একটা লাল রঙের ছাতা নিয়ে বাইরে চলে যায়। বাইরে তখন প্রবল বৃষ্টি হচ্ছিল, কিন্তু তাতে তার কোনো প্রবলেম হয় না,
সে এই ঝড় বৃষ্টিতেই বেরিয়ে যায়, বৃষ্টি উপভোগ করতে করতে এগিয়ে যায় এবং তারপর সে একটি ট্যাক্সি পায়। সে ট্যাক্সিটাকে হোটেলে যেতে বলে, যেখানে সে গত কয়েকদিন ধরে কাজ করতে যাচ্ছিল। খারাপ আবহাওয়া এবং একা একটি মেয়েকে দেখে ট্যাক্সি ড্রাইভারও সুযোগ নেওয়ার চেষ্টা করে, কিন্তু রত্না তাকে উপেক্ষা করে এবং তার গাড়ি ছেড়ে চলে যায়। এবং তারপর আমরা একটি ভূতকে দেখি। যখনই রত্না গাড়ি ছেড়ে চলে যায়, আমরা সেই এন্টিটিটিকে গাড়ির মধ্যে বসে থাকতে দেখলাম। সে নির্দয়ভাবে ড্রাইভারকে হত্যা করে। রত্নাও এই সব দেখে, কিন্তু সে কোনো পাত্তা দেয়নি এবং সে খুব আনন্দে নাচতে নাচতে তার রুমে চলে যায়। এখন আমরা দেখি যে গুপ্তচরও তাকে অনুসরণ করছে। অবশ্যই ফারিসের আদেশেই সে তা করছিল। যেই গুপ্তচর তার রুমে যায়, সে রত্নার রুম থেকে অদ্ভুত শব্দ শুনতে শুরু করে। সে ভাবলো যে রত্নার রুমে হয়তো কেউ আছে, যার সাথে রত্না এখন ইন্টিমেট হচ্ছে। রত্নার অনুমতি না নিয়ে, কিছু না জিজ্ঞেস করে সে ভেতরে প্রবেশ করে। সে রত্নার রুম খুলে ভেতরে যায়। সেখানে কেউ ছিল না। রত্নাও দাঁড়িয়েছিল, যেন সে তাকে ইগনোর করছে। মনে হচ্ছে রত্না সম্পূর্ণভাবে সচেতন ছিল না। গুপ্তচর ভেতরে এসেছে এবং এই ধরনের কাজ করছে, তাও সে কিছু বলছে না, কারণ সে জানতো যে ফারিস এই কাজ করেছে। তার হাজবেন্ডই এই গুপ্তচরকে পাঠিয়েছে। গুপ্তচর তাকে কিছু প্রশ্ন করে এবং তারপর তার পুরো রুম, তার আলমারি, তার বিছানার নিচে, এমনকি তার ওয়াশরুমেও চেক করে। কিন্তু এই সময়ে রত্নার রুমে কেউ ছিল না। সে এই সব কিছুর একটি ভিডিওও নেয়, কারণ তাকে ফারিসকে পাঠাতে হবে। গুপ্তচর এইসব করছিল, তখন রত্না তার কাজে ব্যস্ত ছিল, অর্থাৎ স্ক্রিপ্ট রাইটিংয়ে। এখন আমরা দেখি যে গুপ্তচরটি রত্নার ভিডিও বানাচ্ছিল। আমরা দেখি যে রত্নার ভিডিও বানানোর সময় সেই লোকটি ধীরে ধীরে রত্নার কাছাকাছি আসতে শুরু করে, কিন্তু রত্না কোনো প্রতিক্রিয়া দেখায়নি। লোকটি তাকে স্পর্শ করলেও সে তাকে রিয়েক্ট করছিল না। হঠাৎ এমন সময় এই লোকটি বাথরুম থেকে একটি অদ্ভুত শব্দ শুনতে পায়। সে ভাবলো যে বাথরুমে কেউ আছে। সে চেক করতে যায়। যেই সে বাথরুমের দরজা খোলে, সেখানে রক্তের ছড়াছড়ি এবং সে তার সামনে একটি ইভিল এন্টিটিকে দেখতে পেল, একটি দানব, একটি ডিমন। সে ভয়ে তৎক্ষণাৎ বাথরুম থেকে বেরিয়ে এলো, কিন্তু রত্না পেছনে ছিল। সে একটি অস্ত্র নিয়ে প্রস্তুত ছিল। সে এই লোকটাকে বারবার ছুরি মারতে লাগলো এবং এখানেই তাকে হত্যা করলো। এরপর সে এই লোকটির দেহ তুলে নিয়ে ক্লোজেটের মধ্যে ঢুকিয়ে দিল এবং এত কিছু করার পরেও তার মুখে কোনো এক্সপ্রেশন আসেনি, কোনো ভিত্তি ছিল না তার। সে একটুও ভয় পায়নি। দৃশ্যটা এখানে কেটে দেওয়া হলো। এবার আমাদের ফারিসকে দেখানো হলো, যার চোখ খুলে গেল, কারণ তার মাথার ওপর থেকে রক্তের ফোঁটা পড়ছিল। এটা দেখে সে খুব ভয় পেয়ে গেল, কারণ তার কাছে রত্নার বিরুদ্ধে কোনো প্রমাণ ছিল না। তাই সে এটা বিশ্বাস করলো যে নিশ্চয়ই কোনো দানব রত্নার শরীরে প্রবেশ করেছে। এর সমাধান খুঁজতে সে টনির সাথে কথা বলতে গেল এবং টনিও দানবের সূত্র খুঁজতে তার বাসায় আসলো। বাড়ির পরীক্ষা নিরীক্ষা করার পর সে ফারিসকে বলল যে এই দানব এখানে নিজে থেকে আসেনি, তাকে কেউ পাঠিয়েছে, কারণ সে রত্নার পরিবারের প্রতি ঈর্ষিত। সেই লোকেরাই রত্নাকে এই দানব থেকে মুক্ত করতে পারবে, ফলে তাদের এক্সোরসিজম করতে হবে। কিন্তু এসব কিছু করার জন্য রত্নার বাড়িতে থাকা জরুরি ছিল। এখন যেহেতু রত্না সেখানে ছিল না, ফারিস সেখানে অনেক ক্যাসেট দেখতে পেল। সময় কাটানোর জন্য সে তার মধ্যে একটি চালিয়ে দেখল। এটা ছিল রত্নার শো এর রিহার্সেলের রেকর্ডিং, যেখানে সে দেখল যে তার ডিরেক্টর বারবার রত্নার স্ক্রিপ্ট বাতিল করছিল। সে তার কাজকে খারাপ বলতো এবং তারপরে কেবল প্রেসার দিত ভালো স্ক্রিপ্ট লেখার জন্য, যার কারণে রত্না খুব বিরক্ত ছিল। এই রেকর্ডিংয়ে আমরা দেখি যখন রত্নার হাত থেকে স্ক্রিপ্টগুলো পড়ে গেছিল, তার সহকারী তার সামনে আসে এবং তার সহকারী তার সব স্ক্রিপ্ট সংগ্রহ করে এবং তাকে বলে যে আমি তোমার সব সমস্যার সমাধান করতে পারি, শুধু একটি শর্ত আছে যে তুমি তোমার স্বামীকে আমাকে দিয়ে দাও। অবশ্যই যে কেউ এটা শুনে রেগে যেত। এমনটা রত্নাও করলো। সে খারাপভাবে তাকে অপমান করলো এবং মানা করে দিল। তখন সেই মেয়েটি বলল, আমি তোমাকে কিছু এমন দিতে পারি যা সব সময় তোমার কথা শুনবে, কিন্তু সে মানুষ হবে না, সে একটি এন্টিটি, একটি ডিমন। ফুটেজে এই সব কিছু দেখার পর ফারিস বুঝতে পারল যে নিশ্চয়ই রত্নার সহকারী সেই এন্টিটি সেই দানবটিকে রত্নার পিছনে পাঠিয়েছে। সব কিছু বুঝতে পেরে সে সিদ্ধান্ত নিল যে রত্নাকে সাহায্য করবে। তাই সে রত্নার হোটেলে গেল, যেখানে আমরা দেখলাম যে এই সময় রত্নার সাথে তার ডিরেক্টর ছিল,
যে এখনও রত্নাকে জোর করছিল একটা ভালো স্ক্রিপ্ট লিখতে এবং তার উপর রাগারাগি করছিল। এটা দেখে রত্না খুব রেগে গেল এবং যেই রত্না রেগে গেল হঠাৎ করে ডাইরেক্টরের সামনে সেই ইভিল এন্টিটি এসে গেল, যেটা দেখে এই ডাইরেক্টর ভয় কেঁপে উঠল। সে বুঝতে পারছিল না সে কি করবে। ঠিক যেমনটা স্পাইটার সাথে হয়েছিল তেমনটা এই ডাইরেক্টরের সাথেও হলো। যখন ডাইরেক্টর ভয়ে পেছনে ফিরল তখন রত্না তাকে হত্যা করতে দাঁড়িয়েছিল। রত্না তার হাতের মধ্যে ছুরি নিয়ে তার গলা কেটে দেয়। এইভাবে নৃশংস হত্যা করেও সে একবারও ভাবেনি যে তাকে জেলে যেতে হবে। সম্ভবত সে এই সব কিছুই করছিল এই ইভিল এন্টিটির বসে এসে। এরপর নিচে আমরা দেখতে পাই যে ফারিস সেখানে চলে এসেছে এবং যে গাড়িতে রত্না এসেছিল সেই গাড়ি ড্রাইভার মারা গিয়েছে। যখন সে এটা দেখছিল তখন হঠাৎ ফ্ল্যাট থেকে কিছু শব্দ আসে, কেউ ঝাঁপ দিয়ে দিয়েছে। তখনই একটা গাড়ির ওপরে পড়ে গেল সেই ডাইরেক্টরের লাশ। এটা দেখে ফারিস খুব ভয় পেয়ে গেল এবং সঙ্গে সঙ্গে রত্নার রুমে যাওয়ার জন্য লিফটে চেপে গেল। তারপর সে আবার সেই বৃদ্ধ মহিলাকে দেখতে পেল যার সাথে তার আগে দেখা হয়েছিল। সে তাকে আবারও বলে যে সে আসছে এবং এটা বলে সে সেখান থেকে চলে যায়। সে এটাকেও ইগনোর করে এবং রত্নার রুমে যায়, যেখানে রত্না একটি অদ্ভুত অবস্থায় শুয়েছিল। তাকে দেখে খুব অদ্ভুত লাগছিল, তার গায়ে রক্তের ছড়াছড়ি। সে বুঝতে পারল যে পরিচালক সেই ব্যক্তি নয় যার সাথে রত্নার অ্যাফেয়ার চলছে, না তো রত্না কেনই বা তার পরিচালককে হত্যা করবে। দিয়ে তার মনে হলো হয়তো পরিচালক তার সাথে কোনো বাজে কাজ করার চেষ্টা করছিল, সেই জন্যই রত্না তাকে হত্যা করেছে। এইসব ভেবে সে রত্নাকে বাড়ি নিয়ে যায়। সে রত্নাকে স্নান করিয়ে দেয় এবং তার চুল বেঁধে দেয় এবং তাকে বলে, দেখো রত্না, কিছু হয়নি, যা হয়েছে ভুলে যাও, আমরা দুজন আবার শুরু করব। এটা বলে সে আবার রত্নার কাছাকাছি আসার চেষ্টা করে, তার সাথে ইন্টিমেট হওয়ার চেষ্টা করে, কিন্তু রত্না কিছুই অনুভব করছিল না। তার কাছাকাছি আসতেই সে তখন হঠাৎ করে রেগে যায় এবং ফারিসের থেকে দূরে চলে যায় এবং রান্নাঘরে চলে যায়। ফারিসও দৌড়ে সেখানে যায় এবং তার পিছু নেয়, কিন্তু ততক্ষণে রত্না একটা ছুরি তুলে নিয়েছিল, যা সে ফারিসের দিকে তাক করে দেয় এবং তাকে বলে, আমার থেকে দূরে থাকো, আমি তোমার সাথে থাকতে চাই না, আমি তার সাথে খুব খুশি আছি যে আমার কথা শোনে। অর্থাৎ রত্না সেই দানবটির সাথে খুব খুশি ছিল। এখানে ফারিস যখন আবার তার কাছাকাছি আসতে চায় তখন সে বুঝতে পারে যে ফারিসের থেকে এত সহজে মুক্তি পাবে না, সেই জন্য সে নিজেকেই হত্যা করার চেষ্টা করে, কিন্তু ফারিস তাকে তা করতে দেয় না, সে তাকে বাঁচায়। এরপরে আমরা দেখতে পাই যে রত্না অজ্ঞান হয়ে গিয়েছিল। ফারিস তাকে তার রুমে শুইয়ে দেয় এবং টনিকে বাড়িতে আনে যাতে সে তাকে প্রেতাত্মা থেকে মুক্ত করতে পারে। টনি বাড়িতে অনেক মোমবাতি জ্বালায় এবং রত্নার হাত পা বেঁধে তাকে বিছানায় শোয়ানো হয়, কিন্তু এরপরে কি করতে হবে সে জানতো না এবং সে বিভ্রান্তিতে পড়ে যায়। তা স্পষ্টভাবে আমরা তার চেহারা দেখেই বুঝতে পারছিলাম। হঠাৎ সে নিজেই একটি প্রতিশ্রুতি দেয় এবং ফারিসকে বলে যে আমাকে সাবধানে চেক করতে হবে রত্নার পুরো শরীর, তুমি বাইরে যাও। এটা স্পষ্ট ছিল যে এটা থেকে যে সেও রত্নার সুযোগ নিতে চেয়েছিল। এবার এটা দেখানো হয় যে বুদ্ধি স্কুল থেকে ফিরে এসেছিল, রত্নর সহকারীও তার সাথে ছিল। সে বাড়িতে আসা মাত্রই বাড়ির অদ্ভুত পরিবেশ দেখে সে এখান থেকে পালাতে চেষ্টা করে, কিন্তু ফারিস তাকে ধরে ফেলে। সে তাকে বলে, আমি জানি তুমি এইসব করেছো, তুমিই পাঠিয়েছো এই ইভিল এন্টিটিটাকে রত্নার কাছে, তুমি রত্নাকে মুক্তি করো, আমাকে নিয়ে যাও যদি চাও। সে মন থেকে যদিও এসব বলেনি, কিন্তু তার ফিলিংস ছিল এখনও রত্নার সাথে থাকার। সে রত্নাকে খুব ভালোবাসে, তাই সে এরমটা বলে। আর মেয়েটাও ফারিসকে যে কোনো অবস্থায় পেতে চেয়েছিল, তাই ফারিস তাকে আশ্বাস দেয় যে সে তার সাথে থাকবে, কিন্তু ফারিস এটা মুখেই বলেছিল। যখন সে এসব বলছিল তখন ইভিল এন্টিটিটা তার মনের কথা বুঝে নেয় এবং সে হঠাৎ ফারিসকে পাশে ফেলে দেয়, দিয়ে সে রত্নার সহকারীর কাছে আসে, তার উপরে ভর করে। তাকে প্রসেস করার পর দানবটি ফারিসকে আক্রমণ করছিল, কিন্তু তারপরও সে ফারিসকে হত্যা করেনি, কারণ সে রত্নার নির্দেশ অনুযায়ী কাজ করত। আর রত্না চায়নি যে দানবটি ফারিসকে হত্যা করুক, সেই কারণে দানবটি মেয়েটিকে প্রসেস করে বাড়ি থেকে বেরিয়ে গেল এবং অদ্ভুত কাজ করা শুরু করলো। এখন যখন ফারিস ঘরে ফিরে এলো, সে দেখলো যে টনি তার স্ত্রীকে ধর্ষণ করার চেষ্টা করছে, আর এটা দেখে সে রেগে গেল এবং টনির বিরুদ্ধে কিছু করার আগেই ঘরের সব আসবাবপত্র বাতাসে ভেসে উঠল।
এবং সেখানে সব লাইটও নিভে গেল। টনি সেই সুযোগ নিয়ে ফারিসকে হত্যা করার চেষ্টা করলো, কারণ সে জানতো যে যদি সে ফারিসকে না মারে তাহলে ফারিস তাকে মেরে ফেলবে। এখন ঠিক সেই সময় যখন ফারিসকে সে হত্যা করতে যাচ্ছিল, তখন দানবটি ঘরের ভিতরে ঢুকে যায় আর সে টনির ভেতরে ঢুকে যায়, তাকে পজেস করে ফেলে। এরপর টনি দেওয়ালে মাথা ঠুকে ঠুকে নিজের হত্যা করলো। অন্যদিকে রেলওয়ে স্টেশনে রত্নার সহকারীও দেওয়ালে মাথা ঠুকে ঠুকে নিজেকে হত্যা করলো। এই দৃশ্যের পর আমরা আবার ফারিসকে বাড়িতে দেখতে পাই, যেখানে দেওয়ালে, ছাদে, মেঝেতে রক্ত ছড়িয়ে ছিল। আর এটা দেখে ফারিস ভয় পেয়ে গেল। সে হাতে একটা বন্দুক নিল এবং সে দ্রুত তার ছেলের দরজায় কড়া নাড়ল, যাতে সে তার ছেলেকে নিয়ে এখান থেকে পালাতে পারে। কিন্তু দরজা খুলল না। কিন্তু তার ছেলে খুবই ভয় পেয়ে গিয়েছিল, সে দরজা খুলল না। তাই সে বাধ্য হয়ে রত্নার ঘরে গেল, যেখানে সে দেখল যে রত্না তার কোলবালিশটার সাথে সময় কাটাচ্ছিল, তার সাথে ইন্টিমেট হচ্ছিল। আসলে দানবটি কোলবালিশটির ভিতরে ছিল এবং সে দানবের সাথে সে ঘনিষ্ঠ হচ্ছিল। এটা দেখে ফারিস জ্ঞান হারিয়ে ফেলল। সে বুঝতে পারল না যে সে কি দেখছে। সে এতটাই চাপে ছিল যে জ্ঞান হারিয়ে ফেলল। আর যখন তার জ্ঞান ফিরে এলো, তখন সে নিজেকে একটা থিয়েটারের চেয়ারে বাঁধা অবস্থায় দেখতে পেল। আর তার চারপাশে সব লাশ ছিল যারা এই সিনেমার মধ্যে মারা গিয়েছিল। রত্না তাদের তার লেখা স্ক্রিপ্টটা বলে দিল, আর তারপর হাসতে হাসতে সে ফারিসকেও গুলি করে হত্যা করলো। দেখা গেল যে তার ছেলে বুদ্ধি পর্দার আড়াল থেকে এই সব কিছুই দেখছিল, কিন্তু সে কিছুই করল না। সম্ভবত দানব তার ভেতরেও প্রবেশ করেছিল, অর্থাৎ তাকেও পজেস্ট করে নিয়েছিল। এখন রত্নার সঙ্গী ছিল সেই ইভিল এন্টিটি, অর্থাৎ সেই দানবটি, যে তাকে সব সমস্যার থেকে বের করে এনেছিল। সেই কারণে রত্না এমন বড় পদক্ষেপ নিয়েছিল। রত্না যেসব মানুষকে হত্যা করেছিল তারা সেই সব মানুষ ছিল যারা রত্নাকে বিরক্ত করত, রাগান্বিত করত। আর এখন তাদের মৃত্যুর পর রত্না মুক্ত ছিল। আর তাকে দেখিয়ে এই গল্পটি এইভাবেই শেষ হয়। বন্ধুরা, এই গল্পে যে ইভিল এন্টিটি অর্থাৎ ভূত বা দানবটি দেখানো হয়েছে, সেটি আর কিছু নয়, একটি পোচং। পোচং কি? পোচং হলো ইন্দোনেশিয়ার একটি জনপ্রিয় ভূত, যা মূলত মুসলিম সংস্কৃতি ও বিশ্বাসের সাথে জড়িত। এটি মৃত ব্যক্তির আত্মা হিসাবে বিবেচিত হয়, যাকে সঠিকভাবে দাফন করা হয়নি বা যার আত্মা পৃথিবীতে আটকে আছে। পোচং শব্দটি ইন্দোনেশিয়ান শব্দ কাফান থেকে এসেছে, যা মৃতদেহকে জড়ানো সাদা কাপড়কে বোঝায়। পোচংয়ের চেহারা অত্যন্ত ভয়ঙ্কর হয়। এটি সাধারণত সাদা কাফনে মোড়ানো অবস্থায় দেখা যায়, যা মৃতদেহকে দাফন করার সময় ব্যবহার করা হয়। পোচংয়ের মুখমণ্ডল প্রায়শই অস্পষ্ট বা কালো দেখা যায় এবং এর হাত পা বাঁধা অবস্থায় থাকে, কারণ মুসলিম রীতি অনুযায়ী মৃতদেহকে কাফন দিয়ে শক্ত করে বেঁধে দাফন করা হয়। পোচংয়ের উৎপত্তি ইন্দোনেশিয়ান মুসলিম সম্প্রদায়ের বিশ্বাস থেকে। তারা বিশ্বাস করে যে যদি কোনো মৃত ব্যক্তির দাফন প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন না হয়, যেমন কাফন সঠিকভাবে বাঁধা না হয় বা মৃত ব্যক্তির আত্মার শেষ ইচ্ছা পূরণ না হয়, তাহলে তার আত্মা পোচং হিসেবে পৃথিবীতে ফিরে আসে। এটি তার আত্মার শান্তি না পাওয়ার প্রতীক। পোচং ইন্দোনেশিয়ান সংস্কৃতি ও লোককথায় গভীরভাবে প্রথিত। এটি চলচ্চিত্র, সাহিত্য এবং টেলিভিশন শোতে প্রায়শই দেখা যায়। পোচংয়ের গল্পগুলি ইন্দোনেশিয়ান মানুষের কাছে খুবই ভয়ানক ও রহস্যের প্রতীক হিসেবে কাজ করে। পোচং হলো ইন্দোনেশিয়ার একটি ভয়ঙ্কর ও রহস্যময় ভূত, যা মৃত আত্মাদের শান্তির সাথে জড়িত। এটি ইন্দোনেশিয়া সংস্কৃতি ও বিশ্বাসের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এর গল্পগুলি আজও মানুষের মনে ভয় ও কৌতূহলের সৃষ্টি করে। যাই হোক বন্ধুরা, এটা আমি আপনাদের একটু ছোট্ট করে ডিটেলসে বলে দিলাম পোচং জিনিসটা কি, যে ইভিল এন্টিটিটা হয় সেটা কি। যাই হোক, আপনারা বুঝতে পারলেন ব্যাপারটা। আর এই ভিডিওটা এত দূরই থাক, আবার পরে দেখা হবে।